নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন। এই সংবাদ সম্মেলন ফ্রম দি বিগিনিং টু এন্ড ইনক্লুডিং কোশ্চেন আনসার সেশন দেখে যেটা মনে হয়েছে, তারেক রহমান শুরুতেই ব্যর্থ। এবং যে পরিবেশ দেখলাম সংবাদ সম্মেলনের, এটা ভীতিকর এবং এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ নয়। বিএনপি নেতাদের মধ্যে অসহনশীল অগণতান্ত্রিক মানসিকতা, অহংকারী মানসিকতা অলরেডি ঢুকে গেছে। এটা নিন্দনীয় এবং উদ্বেগের বিষয়, শঙ্কার বিষয়। শুরুতেই আমরা এই অসঙ্গতি এবং বিএনপির যে এই বেপরোয়া আচরণ এবং হাইকমান্ডের মধ্যেও যে অগণতান্ত্রিক আচরণ লক্ষ্য করছি, এর প্রতিবাদ করতে চাই, যাতে সামনে এগুলো দৃশ্যমান না হয়। তারেক রহমান অনেক ভালো ভালো কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, সহিংসতা বন্ধ করে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে কাজ করার কথা বলেছেন। দ্যাটস গুড, এখানে অ্যাপ্রিসিয়েশনের কিছু নাই, এটা তো কমন কথা, এটা কে না বলে। শেখ হাসিনাকে যদি এখন ক্ষমতা এনে দেওয়া হয়, তিনিও তো এই কথাই বলতেন। ফরেন পলিসি, অর্থনৈতিক উন্নয়ন, দেশ গড়া, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে কথাগুলো তারেক রহমান যেগুলো বলেছেন, এর মধ্যে প্রশংসা করার বা ব্যতিক্রম কিছু না, এটা গদ বাঁধা। এটা ওই খায়রুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলে তিনিও এই কথা বলতেন, শেখ হাসিনাও এই কথা বলতেন, বরং শেখ হাসিনা এর চাইতে আরো ভালো কথা বলতো। দেশ উন্নয়ন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বেকারত্ব দূর করা, অর্থনৈতিক সমৃদ্ধি, এইসব বিষয়ে শেখ হাসিনা যত সুন্দর সুন্দর কথা বলতেন, তার চাইতে সুন্দর কথা তারেক রহমান বলতে পারেননি এবং পারবেন না। কিন্তু বাস্তবতা কি ছিল আমরা দেখেছি। অতএব তারেক রহমান তার প্রথম প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছে, এতে আমরা হ্যাপি নই। কারণ আমরা মাঠের চিত্র দেখছি ভিন্ন। মাঠে দেখছি আমরা জামাত শিবির এনসিপি নেতাকর্মীদের উপর এবং ভিন্ন মতের উপর ভয়ানক হামলা চালাচ্ছে বিএনপি সন্ত্রাসীরা। সেখানে তারেক রহমানের এই নীতি কথাগুলোর তো কোনো ভ্যালু নেই। কেন আমরা এগুলোর উপর আস্থা রাখতে পারছি না? এই কারণে লন্ডনে বসেও আপনি এই ধরনের ভালো ভালো কথা বলেছেন যে চাঁদাবাজি হতে দিব না, কেউ করবে না, জিরো টলারেন্স, খবর আছে, কিন্তু আপনি 1%ও কমাতে পেরেছেন? নিজেদের মধ্যে অন্তর্কন্দল কমাতে পারেনি। 232 জন বিএনপিকে হত্যা করেছে। তারেক রহমানের কঠোরতায় বা তার কথায় কি একটু থেমেছে? থামে নাই। এখন সংবাদ সম্মেলনে ইন্টারকন্টিনেন্টালে 5 স্টার হোটেলে ভালো ভালো কথা বললেন, কিন্তু বিএনপির একদিকে তারেক রহমান মিঠা মিঠা কথা বলেন যে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা চাই, আজ থেকে আমরা সবাই স্বাধীন, সবাই একসাথে চলবো। একদিকে এইসব মিঠে মিঠে কথা বলছেন, আর একদিকে আপনার দলের সন্ত্রাসীরা তাদেরকে কোপাচ্ছে, পেটাচ্ছে জানেন, যাদের কারণে আপনি আজকে হঠাৎ করে লন্ডন থেকে উড়ে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যাদের কারণে খালেদা জিয়া সম্মানের সাথে মারা যেতে পেরেছে। সেই জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা। জামাত শিবির আপনার চাইতে কম ত্যাগ স্বীকার করেনি, আপনারাও নির্যাতিত, জামাত শিবির আরো বেশি নির্যাতিত, তাদের উপর নির্যাতন শুরু করেছে। এত রক্ত, হাসিনার পরাজয়, এরপর একটা নির্বাচন হলো, নির্বাচনটা হওয়ার সাথে সাথে জামাত শিবির নেতাকর্মীদের উপর হামলা। এটা কোন জাহিলি যুগ? তা আপনার এইসব মিঠা মিঠা কথা বন্ধ করে আপনি পারলে অ্যাকশন নেন। তারেক রহমান ইন্টারকন্টিনেন্টালে যে কথাগুলো বলেছেন, এগুলোর কোনো তাৎপর্য বা এগুলোর কোনো নেসেসিটি আছে বলে আমি মনে করি না। নেসেসিটি একটাই, হামলা বন্ধ করেন, ভিন্ন মতের উপর নির্যাতন বন্ধ করেন, নইলে আপনার পরিণতি ভালো হবে না। অতএব আমরা তখনই তারেক রহমানের প্রশংসা করব। আমি একটা কথা বলে দিই, যখন দেখব নির্বাচনের পর থেকে বিজয়ী বিএনপি সারা দেশে জামাত শিবির এনসিপির উপরে যেসব সন্ত্রাসীরা হামলা করেছে, এগুলো প্রত্যেককে যদি আইনের আওতায় আনতে পারেন, জেলে ঢুকাতে পারেন, তখন বলবো যে না, তারেক রহমান ঠিক আছে। এগুলো করার আগ পর্যন্ত, এবং আমরা তালিকা করছি, প্রত্যেকটা হামলার ডকুমেন্টেশন করছি। আমাদের কাছে আপনারা যারা মেসেজ দিচ্ছেন, আপনারা দেখছেন যে আপনাদের মেসেজের রিপ্লাই দিচ্ছি না, কিন্তু আমরা মেসেজ দেখছি, কোড করছি, আপনারা মেসেজ দিবেন। কারণ হাজার হাজার মেসেজ আসার কারণে আমরা রিপ্লাই দিতে পারি না, বা আমি সিন করেছি এটাও আপনাদেরকে বোঝাতে চাই না, কিন্তু আমরা দেখি সব। আমাদের অ্যাডমিন প্যানেল সব ডকুমেন্টেশন করে। এগুলো প্রয়োজন অনুযায়ী যেটা মানবাধিকার সংস্থার কাছে দেওয়া দরকার সেটা সেখানে দিব, যেটা জামাতের হটলাইন বা তাদের যে টিম আছে তাদের কাছে দেওয়া দরকার সেটা সেখানে দিব। এনসিপির কাজ আরো বেশি ভাইব্রেন্ট, তাদের কাছে দিব। অতএব প্রত্যেক হামলাকারীকে বিচার করার আগ পর্যন্ত তারেক রহমানের কোনো প্রশংসা আমরা করতে পারবো না।
এভাবে নির্বাচিত হলে যে ভালো কথা বলেছেন ওটা সবাই বলতে, অতএব ভালো কথা নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু দেখলাম যে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছেন, এটা খুব ইন্টারেস্টিং। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে 200+ আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা, এবং বলছে যে অভয় দিলে প্রশ্ন করব। কেন এই অভয় দিলে? এর মানে ভয় আছে। খালেদ মহিউদ্দিনের মধ্যে ভয় কিসের? বিএনপি সন্ত্রাসীদের ভয়, নইলে ভয় থাকবে কেন? এবং এই খালেদ মহিউদ্দিনের ভয় যে যৌক্তিক তার প্রমাণ আমরা দেখেছি মির্জা ফখরুলের কথা, মানে মির্জা ফখরুল এটা থামিয়ে দিতে চাচ্ছেন, এবং প্রশ্ন উত্তর মির্জা ফখরুল বলে দিচ্ছেন যে গুড গভর্নেন্স, তারপর বলেন হ্যাঁ ওইটাই। মানে এটা তো কোনো স্মার্ট সংবাদ সম্মেলন হলো না। অনেক আপনার দলের লোকজন প্রশংসায় ভাসিয়ে দিবে, শেখ হাসিনাকে যেরকম ভাসিয়ে দিত, এবং তেলমারা সাংবাদিকের অভাব নাই, মাননীয় 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 বলতে বলতে। এবং খালেদ মহিউদ্দিনের প্রশ্নের ধরন দেখেছেন, অভয় দিলে এই কথা বলে তারপরে হেসে দিয়েছে। এর মানে এটা একটা ভয় থেকে তারেক রহমানকে শান্ত করার চেষ্টা করেছে। না, এটা কোনো কথা না, ইউরোপ আমেরিকা যান, স্ট্রেট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। এটা তারেক রহমানের ব্যর্থতা। আমি যে বললাম শুরুতেই তারেক রহমান ব্যর্থ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যে কারণে এখানে সংবাদ সম্মেলন করতে বসেছেন এর মানে আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আপনি কি ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন? বিশেষ করে ঢাকা 17 আসনে তারেক রহমান যে জিতেছে, সেখানে মাত্র 4,500 ভোটের ব্যবধানে জিতেছে। আসলে কি জিতেছে না ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দেওয়া হয়েছে? খালেদ মহিউদ্দিনের যে প্রশ্ন, ওভারঅল ইঞ্জিনিয়ারিং হয়েছে তা না, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে সিট বাড়ানো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের কাছে প্রমাণ আছে। খালেদ মহিউদ্দিনের এই প্রশ্ন শতভাগ যৌক্তিক। সোশ্যাল মিডিয়া হাজার প্রমাণ আছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলো সব দালালি করছে, যার ফলে এই প্রমাণ দিচ্ছে না, তারা উপস্থাপন করছে না। এখন এখানে এটার উত্তর কি দিয়েছে? জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল তা হলো জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, এতে আমরা সফল হয়েছি। এটা কোনো উত্তরই হলো না। আপনি তো প্রশ্ন উত্তরে দিতে পারেন। আপনাকে কি এটা জিজ্ঞেস করেছে মিস্টার তারেক রহমান? প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলবো। জনাব তারেক রহমান আপনাকে এই প্রশ্ন করেছে খালেদ মহিউদ্দিন, আপনি এড়িয়ে গেলেন কেন? আপনার দুর্বলতা আছে। আপনি ইঞ্জিনিয়ারিং নিতে কোনো উত্তরই দেননি। আপনি বলতে পারতেন যে ইঞ্জিনিয়ারিং নির্বাচনটা তো আমার অধীনে হয়নি, বিএনপির অধীনে হয়নি, নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন ডক্টর ইউনূস সরকারের অধীনে, তাদের কাছে জিজ্ঞেস করেন। আর ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে এটা সুষ্ঠু তদন্ত হোক, আমরা ফ্রি ফেয়ার যেটা সেটাই মানি। বরং ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করে তো বিএনপি প্রার্থীরাই তো সংবাদ সম্মেলন করছে, পুনর্গণনা আবেদন করছে, পুনর্নির্বাচনের আবেদন করেছে। এই যে ঢাকার আসনগুলোতে কোনোটাই বিএনপি মানতে পারছে না। আমিনুল সে পুনর্গণনার আবেদন করছে, সংবাদ সম্মেলন করেছে। সানজিদা তুলি সে পুনর্গণনার আবেদন করছে, পুনর্নির্বাচন আবেদন করছে। ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে আমিনুল নাকি কিছু প্রমাণও দেখিয়েছে। তাহলে ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, এটা আপনারাই বলছেন, কিন্তু আপনি প্রশ্ন উত্তর এড়িয়ে গেলেন কেন? এর মানে ভেজাল আছে। তা এইভাবে জাতিকে বোকা বানানো হচ্ছে, এটা আর চলবে না। আপনাকে উত্তর দিতে হবে। আর আসলে এটা তারেক রহমানের বিষয় না, ইঞ্জিনিয়ারিং এটা ইউনূস সরকারের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। বিএনপি ইঞ্জিনিয়ারিং করতে চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে দিচ্ছে কেন বা এটা ঠেকাতে পারেনি কেন? এর জবাবটা ডক্টর ইউনূস সরকার এবং নির্বাচন কমিশনকে দিতে হবে।